Welcome to another episode of Top 10 Topics program. Today we will be discussing on GIT physiology. ফিজিওলজির যেসব টপিক আমরা পড়ব তার মধ্যে জিআইটি ফিজিওলজি ইজ কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট। এখান থেকে 3 থেকে 4টে কোশ্চেন আসবে, বাট ইউ শুড রিমেম্বার দ্যাট যেহেতু এখান থেকে 3 থেকে 4টে কোশ্চেনই আসে, সেজন্য টপিকসগুলো রিপিট হয় এবং অ্যাজ অলওয়েজ এনি রিপিটেড কোশ্চেন carries very much importance. Any repeated question, you cannot lose your marks. So today we will discuss about the important 10 topics from GIT, and then we will show you all the remaining of the other important topics that you should cover during your preparation for the residency 2022. আমরা প্রথমে ডিসকাস করব about the local hormone of GIT. This is the very most important part of the GIT topic. এবং এখান থেকে যদি একটা জিনিসও আপনি পড়ে যান পরীক্ষার আগের দিন রাতে, সেটা হচ্ছে লোকাল হরমোনস অফ দ্য জিআইটি। গ্যাস্ট্রিন নিয়ে আমরা একটু এলাবোরেট করব। দেন উই উইল গো টু দ্য গ্যাস্ট্রিক সেলস। স্টমাকের সেলের যেহেতু বিভিন্ন ধরনের সিক্রেশন আছে, ইট ইজ ইম্পর্টেন্ট ফর এক্সাম। দেন উই উইল ডিসকাস অন টু জুসেস, দ্যাট ইজ হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড বাইল। বাকি জুসগুলো থেকে তেমন কোশ্চেন আসে না, যে কয়েকটি কোশ্চেন আসে সেটা আমরা যখন সলভ ক্লাসে কোশ্চেনের সাথে আসবে তখন ডিসকাস করে দিব। অ্যান্ড দেন উই উইল ডিসকাস অ্যাবাউট অ্যাবজর্পশন অফ দ্য ফুড পার্টিকলস। যেসব মিনারেলসের মেটাবলিজমের সাথে রিলেটেড কোশ্চেন আসে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আয়রন মেটাবলিজম। সো আয়রন মেটাবলিজম উইল বি ডিসকাস টুডে। দেন উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য লিভার ফাংশন অ্যান্ড ফাংশন টেস্ট, অ্যান্ড দেন আ ফিউ ডিসকাশন অ্যাবাউট জন্ডিস অ্যান্ড নিউট্রিশন থেকে দুই একটা ইম্পর্টেন্ট কথাও আমরা আজকে ডিসকাস করব। So let's begin. We will be discussing with local hormones of the GIT. We all know that according to the classification of hormones, local hormone of GIT are protein polypeptide hormone. You should remember this. This is the stems of exam. So protein polypeptide hormone and acts in paracrine fashion. তাহলে ডাবল পি মনে রাখবেন। প্রোটিন পলিপেপটাইড হরমোন অ্যান্ড প্যারাক্রাইন ফ্যাশনে কাজ করে। প্যারাক্রাইন ফ্যাশন বলতে কি, যেখান থেকে সে রিলিজ হয় তার আশেপাশে যেসব সেল সেটার উপর কাজ করে, সেটা হচ্ছে প্যারাক্রাইন। আর যদি যে সেল থেকে রিলিজ হয় সেটাতেই যদি কাজ করতো আমরা বলতাম অটোক্রাইন। তাহলে লোকাল হরমোনস অফ জিআইটি আর এক্সাম্পলস অফ প্রোটিন পলিপেপটাইড হরমোন আর এক্সাম্পলস অফ প্যারাক্রাইন হরমোন। Then you should know the classification of local hormones of GIT. They are গ্যাস্ট্রিন ফ্যামিলি, সিক্রেটিং ফ্যামিলি অ্যান্ড আদার্স। গ্যাস্ট্রিন ফ্যামিলির মধ্যে আছে গ্যাস্ট্রিন কলিসিস্টোকাইনিন। সিক্রেটিন ফ্যামিলির মধ্যে আছে সিক্রেটিন, গ্লুকাগন, জিআইপি, ভিআইপি। এইভাবেই পরীক্ষায় প্রশ্ন আসছে, যদিও ব্যাপারটা অনেক সিম্পল, কিন্তু এখানে কনফিউজড হওয়া যাবে না। মূলত কলিসিস্টোকাইনিন নিয়ে একটা কনফিউশন চলে আসে যে এটা সিক্রেটিনের সাথে নাকি গ্যাস্ট্রিনের সাথে, তাহলে এটা একটু ভালোভাবে মনে রাখবেন। এখন আপনারা যে চার্টটা দেখছেন সেটা গ্যানং এবং ডেভিডসনের একটা কম্বিনেশন। এই বক্সে ডেভিডসনে আছে, এটা গ্যানংয়ে আছে। আমরা দুইটাকে কম্বাইন করে ইনফরমেশনগুলো আনার চেষ্টা করেছি। যদি এটা গ্যাস্ট্রিন দিয়ে শুরু হয়, আমরা যেহেতু গ্যাস্ট্রিনকে আলাদাভাবে ডিসকাস করব, গ্যাস্ট্রিনকে আমরা আলাদাভাবে নিয়ে গেছি। তাহলে গ্যাস্ট্রিন ছাড়া বাকি যে 3টা প্রাইমারি হরমোন এসেনশিয়ালি আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে কলিসিস্টোকাইনিন, সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন, এবং এরপরে লেস ইম্পর্টেন্ট কিছু হরমোনস আছে যেটা নিয়ে আমরা স্লাইটলি ডিসকাস করে দিব। তাহলে ফার্স্ট অফ অল কাম টু সোমাটোস্ট্যাটিন। The most essential part is from where the hormone comes, what are the factors that stimulates the hormone release, and what are the function of that hormone. তাহলে সোর্সেস অফ সোমাটোস্ট্যাটিন দেখেন, আমরা বলছি ডি সেল। এই ডি সেল থাকে হচ্ছে মূলত প্যাঙ্ক্রিয়াসে, এবং ডিফারেন্ট পার্ট অফ দ্য জিআইটিতেও ডি সেল থাকে। প্যাঙ্ক্রিয়াসে আলফা সেল থাকে, বিটা সেল থাকে এবং ডি সেল থাকে। আমরা জানি আলফা সেল থেকে গ্লুকাগন আসে, বিটা সেল থেকে ইনসুলিন আসে এবং ডি সেল থেকে আসে এই সোমাটোস্ট্যাটিন। আর হরমোনের যখন আমরা ক্লাসিফিকেশন পড়েছিলাম তখন হাইপোথ্যালামাস থেকে 2 ধরনের হরমোনের কথা আমরা বলেছিলাম, যে একটা হরমোন আছে যেটা পোস্টিরিয়ার পিটুইটারিতে আসে, হরমোনটা হাইপোথ্যালামাসে সিনথেসাইজ হয়, হাইপোথ্যালামিক বিভিন্ন নিউক্লিয়াসে সিনথেসাইজ হয় এবং পোস্টিরিয়ার পিটুইটারিতে এসে স্টোর থাকে, সেখান থেকে রিলিজ হয়।
যেমন অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিনের কথা আমরা বলেছিলাম। এছাড়া হাইপোথ্যালামিক নিউরন থেকে কিছু হরমোন রিলিজ হয় যারা অ্যান্টেরিয়র পিটুইটারির হরমোনের উপর একটা কন্ট্রোল এক্সারসাইজ করে, ইদার স্টিমুলেট করে অর ইনহিবিট করে। দে আর নোন এজ লাইক গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, কর্টিকোট্রফিন রিলিজিং হরমোন, থাইরোট্রফিন রিলিজিং হরমোন। ওই যে ওখানে যেটা আমরা পড়েছিলাম একটা গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন, সেটারই অপর নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। তাহলে দেখেন সোমাটোস্ট্যাটিন দিয়ে যদি স্টেম দেয় যে ইট ইজ সিক্রিয়েটেড ফ্রম হাইপোথ্যালামিক নিউরন, তাহলে এটা কিন্তু ট্রু দিতে হবে। আর ফাংশন ইজি, যেখানে যে কোনো ফাংশন এটার সবগুলোই হচ্ছে ইনহিবিটরি ফাংশন। সিক্রেশন ইনহিবিট করবে, মোটিলিটি ইনহিবিট করবে, অ্যাবজর্পশন ইনহিবিট করবে, অন্যান্য হরমোনের সিক্রেশন ইনহিবিট করবে। যেমন আমরা ইনসুলিন, গ্লুকাগন দুইটারই ইনহিবিটর হিসেবে সোমাটোস্ট্যাটিনকে পড়ে আসছিলাম। তাহলে সোমাটোস্ট্যাটিন থেকে এই কয়েকটা কথা মনে রাখলে হবে। এরপরে কলিসিস্টোকাইনিন। কলিসিস্টোকাইনিন হচ্ছে আপার পার্ট অফ দ্য ইন্টেস্টাইনের, আইসেল থেকে আসে। কলিসিস্টোকাইনিন এর মূলত ফাংশন হচ্ছে একবলিক টাইপ অফ সিক্রেশন ফ্রম প্যানক্রিয়াস। Cholecystokinin causes release of ekbolic type of secretion from the acinar cell of pancreas. সবগুলোতে সি আছে। Cholecystokinin causes ekbolic type of secretion from the acinar cell of the pancreas. This ekbolic type of secretion is actually enzyme rich. Enzyme rich secretion হওয়ার ফলে এখানে প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক, অ্যামাইলোলাইটিক এনজাইমস আসে। তাহলে এটার স্টিমুলাস হিসেবে কে কাজ করবে? যে জিনিসটার উপর কোলিসিস্টোকাইনিন ইফেক্ট করবে সেটাই আসে কোলিসিস্টোকাইনিনের রিলিজ বাড়াবে। যে ফুড পার্টিকেল আসার ফলে তার এনজাইম দরকার, তাকে ডাইজেস্ট করার জন্য যে এনজাইম দরকার, সেটা যেহেতু কোলিসিস্টোকাইনিন আনবে, সে এসেই প্রথমে কোলিসিস্টোকাইনিনকে মেসেজ দিবে যে তোমাকে আসতে হবে। কোলিসিস্টোকাইনিন আসার পরে এনজাইম রিলিজ হবে এবং এই ফুডের ডাইজেশন হবে। তাহলে এই ফুডটাই কোলিসিস্টোকাইনিনের স্টিমুলাস হিসেবে কাজ করে। দেখেন, যেহেতু কোলিসিস্টোকাইনিন আমরা বললাম এনজাইম সিক্রেশন করবে, মূলত মেন যেসব ফুড পার্টিকেল সেগুলো প্রত্যেকটাই কোলিসিস্টোকাইনিনের রিলিজকে স্টিমুলেট করে। তাহলে এখানে বললো প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন অর প্রোডাক্ট অফ ফ্যাট ডাইজেশন, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, পলিপেপটাইড শব্দগুলো যেভাবেই দেয় আপনারা ট্রু দিবেন। কথাটা আসতে পারে প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন, আসতে পারে প্রোটিন পলিপেপটাইড, আসতে পারে অ্যামাইনো অ্যাসিড। যদিও এই লেভেলে অ্যামাইনো অ্যাসিড নাও হতে পারে, তবে যেহেতু এটা প্রোটিন পার্টিকেল আমরা সেটাকেও স্টিমুলাস হিসেবে ট্রু দিব। এটা হচ্ছে মেইন ফাংশন। আর একটা মেইন ফাংশন অফ কোলিসিস্টোকাইনিন ইজ কজেস রিলিজ অফ বাইল। আমরা জানি বাইল আসে লিভার থেকে, স্টোর হয় গোল ব্লাডারে এবং আলটিমেটলি বাইল ডাক্ট হয়ে সেটা সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের অ্যাম্পুল অফ ভেটারে গিয়ে খোলে। এই জিনিসটা আপনারা অ্যানাটমিতে দেখবেন। অ্যাম্পুল অফ ভেটারে যেখানে বাইল ওপেন করে সেই ট্র্যাক্টের একটা প্রোটেকশন থাকে বাই স্ফিংক্টার অফ ওডি। স্ফিংক্টার অফ ওডি যদি কন্ট্রাক্টেড অবস্থায় থাকে তাহলে বাইল সিক্রেশন হবে না, আর স্ফিংক্টার অফ ওডি যদি রিল্যাক্স অবস্থায় থাকে তাহলে বাইল সিক্রেশন হবে। এখন কোলিসিস্টোকাইনিন যেহেতু বাইল সিক্রেশন বাড়ায় বা বাইলের রিলিজ বাড়ায়, বাইলের ফ্লো বাড়ায়, সে দুটা কাজই করে যেটা বাইল রিলিজে হেল্প করে। সে প্রথমে গল ব্লাডার কন্ট্রাকশন করে এবং এদিকে এসে সে কি করে স্ফিংক্টার অফ ওডির রিল্যাক্সেশন করে। তাহলে দুটা কাজ করে সে বাইলের রিলিজটা বাড়িয়ে দেয়। অ্যাপার্ট ফ্রম দিস, যে হরমোন লোকাল হরমোনস অফ জিআইটির অলমোস্ট প্রত্যেকটা প্রাইমারি যেসব চারটা হরমোন আমরা বলছি সেটা যেখান থেকে রিলিজ হয় সেখানের মোটিলিটি বাড়ায়, তবে এর পূর্ববর্তী যেসব এরিয়া আছে বা অর্গান আছে সেটার মোটিলিটি কমিয়ে দিবে। কোলিসিস্টোকাইনিন যেহেতু ইন্টেস্টাইন থেকে রিলিজ হয় সেটা কিছুটা ইন্টেস্টিনাল মোটিলিটিকে স্টিমুলেট করে, কিন্তু এটা গ্যাস্ট্রিক মোটিলিটিকে কমিয়ে দেয়। গ্যাস্ট্রিক মোটিলিটি কমিয়ে দেয় মানে গ্যাস্ট্রিক এমটিংকে কমিয়ে দেয়। আমরা যখন গ্যাস্ট্রিনের ফাংশন দেখব তখন দেখব গ্যাস্ট্রিক এমটিংকে বাড়িয়ে দেয়, গ্যাস্ট্রিক মোটিলিটিকে বাড়িয়ে দেয়, কিন্তু দেখা যায় যে লোয়ার ইসোফেজাল স্ফিংক্টারকে কন্ট্রাক্ট করে, দ্যাট ইজ ইসোফেগাস থেকে খাবার স্টমাকে আসতে দেয় না। তাহলে এই হরমোনগুলো যেখানে থাকে সেখানে কাজ বাড়িয়ে দেয়,
পূর্ববর্তী জায়গায় কাজ কমিয়ে দেয়, পূর্ববর্তী জায়গা থেকে খাবার যাতে তার কাছে না আসে, তার কাছে বার্ডেন না আসে, তার কাছে কাজ না আসে, সেই ব্যবস্থাটা করে। অ্যান্ড এটা ছাড়াও যেটা মনে রাখবেন যে কোলিসিস্টোকাইনিন ইজ রিলেটেড উইথ স্যাটাইটি। স্যাটাইটির সাথে রিলেটেড 3টা হরমোনের নাম আমরা জানবো, কোলিসিস্টোকাইনিন, গ্রেলিন অ্যান্ড পেপটাইড ওয়াই। এগুলো হচ্ছে স্যাটাইটির সাথে রিলেটেড। আর লেপটিন ইজ রিলেটেড উইথ cholecystokinin, leptin and peptide Y is related with satiety, while ghrelin is related with appetite. এরপর আসেন সিক্রেটিন। সিক্রেটিনে যদি আমরা একটা কথা দিয়ে মনে রাখি, দ্যাট ইজ সিক্রেটিন causes hydrolytic or bicarbonate rich secretion from the ductal cell of the pancreas. সিক্রেটিন হচ্ছে প্যানক্রিয়াস থেকে থিন ওয়াটারি হাইড্রোলাইটিক সিক্রেশন উইচ ইজ রিচ ইন বাইকার্বনেট করায়, যার ফলে যে অ্যাসিডিক কাইম যেটা স্টমাক থেকে ডিউডেনামে আসছিল সেটাকে নিউট্রালাইজ করে, যার ফলে এখানের এনজাইমগুলো, প্যানক্রিয়াটিক যেসব এনজাইম তারা কাজ করতে পারে। তাহলে যেহেতু সিক্রেটিন হাইড্রোলাইটিক সিক্রেশন করায় বা বাইকার্বনেট রিলিজ করায়, এটার স্টিমুলাস হিসেবে কাজ করে কে? অ্যাসিড। যখনই অ্যাসিড ডিউডেনামে আসে সেটা সিক্রেটিনকে স্টিমুলেট করে, যাতে সিক্রেটিন হচ্ছে আরও বাইকার্বনেট নিয়ে আসতে পারে এবং বাইকার্বনেট এটাকে নিউট্রালাইজ করতে পারে, যার ফলে এনজাইমগুলো এখানে কাজ করতে পারে। তাহলে স্টিমুলাসগুলো মনে রাখা সহজ এভাবে, যে যে কাজটা করে, যে কাজটা বাড়িয়ে দিবে, সে কাজের প্রোডাক্টটা এসেই হচ্ছে তার রিলিজটা বাড়িয়ে দিবে। সিক্রেটিন তাও একই, যেহেতু ইন্টেস্টাইনে রিলিজ হয়, সে গ্যাস্ট্রিক এমটিন কমায়, গ্যাস্ট্রিক মোটিলিটি কমায়, গ্যাস্ট্রিক সিক্রেশন কমায়। এবং আমরা যখন গ্যাস্ট্রিন দেখব তখন দেখব যে ইনহিবিটর অফ গ্যাস্ট্রিন রিলিজের মধ্যে সিক্রেটিন আছে, কোলিসিস্টোকাইনিন আছে। এই সব এনজাইমগুলো হচ্ছে কিছুটা লেস ইম্পর্টেন্ট, তবে প্রাইমারিলি দুই একটা কথা আপনাদের জানতে হবে। মটিলিন এমও সেল থেকে আসে। মটিলিন মাইগ্রেটরি মোটর কমপ্লেক্স করে, এম দিয়ে এম মনে রাখবেন। মটিলিন মাইগ্রেটরি মোটর কমপ্লেক্স করে, পরীক্ষা আসলে সেটা আসতে পারে। এটা পার্ট 1 পরীক্ষায় আসে, রেসিডেন্সিতে আসে না, তবে তাও আপনারা দেখে রাখবেন, কোশ্চেন আসতে পারে। মটিলিনের স্টিমুলাস হিসেবে কাজ করে হচ্ছে ফাস্টিং ফ্যাট, দুইটা এফ, তাহলে দুইটা এম দিয়ে হচ্ছে আপনারা কাজ মনে রাখবেন, আর দুইটা এফ হচ্ছে তার স্টিমুলাস, ফাস্টিং ফ্যাট। মটিলিন যে মাইগ্রেটরি মোটর কমপ্লেক্স করে, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা যখন কোনো খাবার খাই না তখনও একটা পেরিস্টালসিস চলতে থাকে আমাদের গাটে, যে হাঙ্গার প্যাংস হয় ফাস্টিংয়ের সময়, এটা কিন্তু হয় এই যে মাইগ্রেটরি মোটর কমপ্লেক্সের কারণে। এবং এই মাইগ্রেটরি মোটর কমপ্লেক্সটা স্টিমুলেট হয় টু এমটি দ্য জিআই ট্র্যাক্ট অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য নেক্সট মিল। তাহলে এই মাইগ্রেটরি মোটর কমপ্লেক্স ইজ স্টিমুলেটেড বাই মোটিলিন। আপনি সারাদিন যদি কোনো খাবার নাও খান, 2 to 3 times একটা ওয়েভ অফ পেরিস্টালসিস move throughout the GIT, and this is migratory motor complex. Vasoactive intestinal peptide is essential neurotransmitter in terms of peristalsis. বডিতে যে পেরিস্টালসিস হয়, এখানে সিরিজ অফ কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন হয়। যে রিল্যাক্সেশনটা হয় সেটা হয় ডিউ টু ভিআইপি অ্যান্ড নাইট্রাস অক্সাইড, দ্যাট ইজ NO। আর যে কন্ট্রাকশনটা হয়ে থাকে সেটা হয় ডিউ টু সাবস্টেন্স পি অ্যান্ড অ্যাসিটাইলকোলাইন। তাহলে এই চারটা কথা আপনারা মনে রাখবেন। এবং ভিআইপির ফলে যেহেতু স্মুথ মাসেল রিল্যাক্সেশন হয়, তাহলে এটা ভ্যাসোডাইলেটেশনও করতে পারে। এবং ভিআইপি মনে রাখবেন হচ্ছে ইন্টেস্টিনাল সিক্রেশনটা বাড়িয়ে দেয়, ইলেকট্রোলাইট ফ্লুইড সিক্রেশনটা বাড়িয়ে দেয়, যার ফলে যখন ভিআইপি এক্সেস হয়ে যায় তখন ওয়াটারি ডায়রিয়া হয়। এবং ভিআইপি ওমা, ভাইপোমা একটা ডিজিজ বা একটা টিউমার আছে, ভিআইপি সিক্রেটিং টিউমার, যার ফলে হচ্ছে এই শক পর্যন্ত পেশেন্টের ডায়রিয়ার কারণেও হয়ে যেতে পারে। এরপর আমরা ডিসকাস করব অ্যাবাউট গ্যাস্ট্রিন। Gastrin is released from G cell, which is situated in the antrum of the stomach. Functions of the gastrin is stimulates all the gastric secretions, gastric juice, hydrochloric acid, pepsinogen, যেটাই বলা হোক সেটা ট্রু হবে। গ্যাস্ট্রিক মোটিলিটি বাড়াবে, গ্যাস্ট্রিক এমটিং বাড়াবে। গ্যাস্ট্রিক এমটিং বাড়ানোর জন্য পাইলোরিক স্ফিংক্টারকে রিল্যাক্স রাখতে হবে। যদি কোশ্চেন স্টেম দেয় যে ইট কজেস রিল্যাক্সেশন অফ দ্য পাইলোরিক স্ফিংক্টার, তাহলে সেটাও
ট্রু হবে এবং সেটা এমটিং অফ স্টমাক বাড়াবে এবং আমি যেটা বলেছিলাম যে যেখান থেকে রিলিজ হয় তার উপরের মোটিলিটিটা কমাবে, তাহলে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারকে কন্ট্রাক্ট করবে যাতে ফুড স্টমাকে আসতে না পারে। ইনসুলিন সিক্রেশন, গ্লুকাগন সিক্রেশন এগুলো পরীক্ষার স্ট্যাম্প হিসেবে আসে, সেজন্য আমরা এখানে দিলাম। তবে এটা আমরা এন্ডোক্রাইনের সাথে পড়েছি যে অল লোকাল হরমোনস অফ জিআইটি স্টিমুলেটস ইনসুলিন রিলিজ এক্সেপ্ট সোমাটোস্ট্যাটিন। আর গ্লুকাগনের ক্ষেত্রে আমরা পড়েছি কি গ্যাস্ট্রিন কোলেসিস্টোকাইনিন হচ্ছে গ্লুকাগনকে স্টিমুলেট করে, আর সিক্রেটিন সোমাটোস্ট্যাটিন হচ্ছে গ্লুকাগনকে ইনহিবিট করে। তাহলে এটা ওখান থেকে মনে রাখবেন, যেহেতু স্টেম আসছিল সেটা আমরা এখানে সাথে নিয়ে আসছি। আপনারা সব কিছুকে এখন যেহেতু আর 2-2.5 মাস বাকি, এখন প্রত্যেকটা জিনিসকে কোরিলেট করতে পারতে হবে। আমরা এই জন্য ফিজিওলজি টপিক একসাথে, প্যাথোলজি টপিক একসাথে রেখেছি যাতে আপনারা ব্যাপারগুলোকে কোরিলেট করতে পারেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ইজ হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট স্টিমুলেটস অ্যান্ড ইনহিবিট গ্যাস্ট্রিন। এভাবে HCLও একটা চার্ট আছে, হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট স্টিমুলেটস অ্যান্ড ইনহিবিটস HCL। তাহলে এই দুটা চার্টও আপনাদের জন্য কিছুক্ষণ আগে যে চার্টটা আমরা ডিসকাস করেছি এরপরে এই নেক্সট এই দুটা চার্ট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। তাহলে গ্যাস্ট্রিনকে রিলিজ স্টিমুলেট করবে কারা কারা? ওই যে যারা গ্যাস্ট্রিনের কাজ যাদের জন্য প্রয়োজন। তাহলে গ্যাস্ট্রিন যেহেতু প্রোটিন ডাইজেস্টিং এনজাইম রিলিজ করে, সেই জন্য প্রোটিন যখন স্টমাকে আসে সে গ্যাস্ট্রিন রিলিজ করায়। Gastric distension, that is presence of food in the stomach, also causes release of gastrin. আর তিনটা কথা মনে রাখবেন, epinephrine and calcium stimulates gastrin release while calcitonin inhibits gastrin release. গ্যাস্ট্রিনের ইনহিবিটরগুলো ইম্পর্টেন্ট। all the secretin family hormones are inhibitor of gastrin, secretin, glucagon, GIP, VIP, আর সোমাটোস্ট্যাটিন তো আছে, সে সবাইকে ইনহিবিট করে, সে গ্যাস্ট্রিনকে ইনহিবিট করে। এবং যেহেতু গ্যাস্ট্রিনের কারণে অ্যাসিড রিলিজ হয়, তাহলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে অ্যাসিড হচ্ছে গ্যাস্ট্রিনের ইনহিবিটর হিসেবে কাজ করে, না হলে তো অ্যাসিড আসতেই থাকতো। তাহলে অ্যাসিড যখন আসে সে মেসেজটা দিয়ে দেয় যে আমার আর গ্যাস্ট্রিন দরকার নেই বা অ্যাসিড দরকার নেই, সেজন্য গ্যাস্ট্রিন রিলিজটা কমিয়ে দেয়। নিচে যেসব কথা দেয়া আছে সেগুলো হচ্ছে কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন যেখানে গ্যাস্ট্রিন লেভেল বাড়ে। তাহলে গ্যাস্ট্রিনোমা ইজ এ গ্যাস্ট্রিন সিক্রেটিং টিউমার, বা কোশ্চেনটা আসতে পারে জোলিঞ্জার রিলেশন সিনড্রোম দিয়ে। আর স্মল বাবল রিসেকশনে কি হয়? স্মল বাবল রিসেকশনে যেহেতু সিক্রেটিন, গ্লুকাগন, সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন এগুলো রিলিজ কমে যাবে, তাহলে ইনহিবিটরগুলো কমে যাবে, গ্যাস্ট্রিন রিলিজ বেড়ে যায়। আর পার্নিশিয়াস এনিমিয়াতে কি হয়? যেহেতু ভিটামিন B12 ডেফিসিয়েন্সি থাকে, ইন্ট্রিনসিক ফ্যাক্টরের একটা ডেফিসিয়েন্সি থাকে, নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে সবসময় গ্যাস্ট্রিনকে স্টিমুলেট করা হয় যে গ্যাস্ট্রিন মনে হয় গ্যাস্ট্রিক রিলিজ হচ্ছে না, ইন্ট্রিনসিক ফ্যাক্টর আসতেছে না কেন, সেজন্য বারবার গ্যাস্ট্রিন রিলিজ স্টিমুলেট করা হয়, ফলে গ্যাস্ট্রিন বেড়ে যায়। কিন্তু আলটিমেটলি তো এখানে গ্যাস্ট্রিক ওই সেলগুলোর অ্যাট্রফি থাকে, যার ফলে এই অ্যানিমিয়াটাও কারেকশন হয় না, গ্যাস্ট্রিন রিলিজটাও বাড়তে থাকে। Gastric cells and glands also is an important topic. তাহলে কোশ্চেন আসতে পারে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড হিসেবে, সেল হিসেবে, দুইটারই অলমোস্ট আনসারগুলো সিনোনিমাস। ওয়ার্ডটা যদিও সিনোনিমাস না, তবে গ্যাস্ট্রিক সেলগুলোই যেহেতু সিক্রেটারি সেল, সেগুলো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড হিসেবে বলা হয়। তাহলে এখানে 3 ধরনের গ্ল্যান্ডস থাকে, কিছু দা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে, কিছু পাইলোরিক গ্ল্যান্ড আছে, কিছু মিউকাস গ্ল্যান্ড আছে। অ্যান্ড গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো হচ্ছে মূলত গ্যাস্ট্রিন বলতে বা গ্যাস্ট্রিক জুস বলতে আমরা যেসব সিক্রেশন বুঝি, সেগুলো সবগুলোর কম্বিনেশন হচ্ছে কামস ফ্রম দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। দে কম্প্রাইজ অফ অক্সিনটিক সেল, চিফ সেল, এগুলো আমরা সামনে দেখব, যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে, পেপসিনোজেন আসে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল আসে, সেটা আমরা দেখব। এবং এগুলো কোথায় থাকে সেটা ইম্পর্টেন্ট। আমাদের কোয়েশ্চেনটা সরাসরি আসতে পারে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস আর প্রেজেন্ট ইন বডি, ফান্ডাস অর পাইলোরাস, বা আসতে পারে দ্য চিফ সেল are present or auxintic cell are present in body, fundus, pylorus, lesser curvature, greater curvature, এভাবে আসতে পারে। তাহলে gastric gland are present in body in fundus except the part that is attached with the lesser curvature, while the pyloric gland are the gland that are present in the pyloric antrum, and they are primarily the one that secretes the gastrin, G cell and mucus secreting mucus cell.
এছাড়াও পুরো জিআইটিতেই হচ্ছে পাইলোরিক অ্যান্ড কার্ডিয়াক এন্ডের দিকে হচ্ছে কিছু মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড আছে বা মিউকাস নেক সেল আছে যেগুলো থেকে মিউকাস সিক্রেশন হয়ে থাকে। যদি আমাদের কোশ্চেন আসে সেলস, তাহলে দেখেন এই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলতে আমরা যেটা বুঝেছি তার মধ্যে ছিল হচ্ছে চিফ সেল এবং অক্সিনটিক সেল, বা দেয়ার আদার নেমস আর চিফ জাইমোজেনিক পেপটিক সেল। তিনটা নাম, চিফ zymogenic or peptic cell are the one that secretes pepsinogen, are oxyntic or parietal cells are the one that secretes HCl and intrinsic factor of Kessel. Very important, দুটো জিনিস, intrinsic factor of Kessel and HCl, while the mucous neck cell are the one that are present in the pyloric antrum or the one that are present in the mucous cells, and they secretes mucus and bicarbonate. So this is also important to know that bicarbonate comes from this mucous neck cell. And there are some G cell which is situated in the pyloric antrum, we said that, who secretes gastrin. এছাড়াও অ্যান্ট্রোক্রোমোফিন লাইক সেল বা ইসিএল সেল আছে স্টমাকে যারা হিস্টামিন রিলিজ করে। পার্টিকুলারলি কোশ্চেন আসে হচ্ছে প্যারাইটাল সেল অফ দ্য স্টমাক থেকে কয়েকটা কোশ্চেন আসে। প্যারাইটাল সেল অফ দ্য স্টমাকে কি কি রিসেপ্টর আছে আপনারা ছবিতে দেখেন, তিনটা প্রাইমারি। যদি কোশ্চেন করা হয় হোয়াট আর দ্য বেসিক স্টিমুলাস ফর এইচসিএল রিলিজ or what are the basic stimulus for acid secretion, these three are the basic stimulus. Acetylcholine, histamine and gastrin are the basic stimulus for release of HCl. এবং এই তিনটার জন্যই প্যারাইটাল সেলে তিন ধরনের রিসেপ্টর থাকে। অ্যাসিটাইলকোলাইনের জন্য M3 রিসেপ্টর, হিস্টামিনের জন্য H2 রিসেপ্টর, গ্যাস্ট্রিনের জন্য G রিসেপ্টর। তাহলে 1 2 3 দিয়ে মনে রাখবেন। গ্যাস্ট্রিন G, এটা কোনো 1 নাই। হিস্টামিন H2 রিসেপ্টর আর অ্যাসিটাইলকোলাইনের জন্য M3 রিসেপ্টর। 1 2 3 দিয়ে মনে রাখবেন। যারা প্যারাইটাল সেলে আলটিমেটলি হাইড্রোজেন পটাশিয়াম ATPase যে চ্যানেলটা আছে তার মাধ্যমে হাইড্রোজেন অ্যান্ড দেন ডাইরেক্টলি থ্রু ক্লোরাইড চ্যানেল ক্লোরাইড রিলিজ করে, যার ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কামস ইনটু দ্য লিউমেন। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু একই চ্যানেল দিয়ে আসে না, হাইড্রোজেন আসে থ্রু হাইড্রোজেন পটাশিয়াম পাম্প and chloride uses another chloride channel, and the whole process requires calcium. You should know that the whole process requires calcium. So what will be the function of the parietal cell? They secrete HCl, and we have seen that intrinsic factor of Kessel also comes from HCl. As we know that intrinsic factor of Kessel is important for vitamin B12 absorption, so parietal cell is also important for vitamin B12 absorption. Now we will discuss about the hydrochloric acid. Hydrochloric acid has some important function in the GIT. It is required for activation of the enzyme pepsinogen to pepsin. It is required for conversion of iron from ferric to ferrous form, and ferrous form is absorbed in the body. Ferric form cannot be absorbed through the enterocyte, and so HCl is very important for absorption of iron. Other than this, it has some bactericidal function, and it increases the bile and pancreatic flow. It increases the bile and pancreatic flow, stimulates the enzymatic secretion of the GIT. Another important box, as I said, after the stimulation and inhibitory factor of gastrin, this is another important box which is very essential for exam. So you see that what are the stimulating factor for HCl secretion? I said basically three things are required for HCl secretion. They are gastrin, histamine, acetylcholine. এখন যদি আপনারা আরেকটু ডিটেইলস জানতে চান তাহলে গ্যাস্ট্রিন দুইভাবে প্যারাইটাল সেলকে স্টিমুলেট করে। সে সরাসরি তার জি রিসেপ্টরের মাধ্যমে প্যারাইটাল সেলকে স্টিমুলেট করতে পারে, অর এলস সে এন্টারোক্রোমোফিন লাইক সেলকে স্টিমুলেট করে হিস্টামিন রিলিজ করাইতে পারে। আর
যেটা আমরা বলেছিলাম অ্যাসিটাইলকোলাইন, বা আমরা বলতে পারি প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন, বা বলতে পারি আমরা ভ্যাগাল ডিসচার্জ, তিনোটাই কি কথা। এই তিনোটার ফলে যেটা হয়, তারা সরাসরি M3 রিসেপ্টরের সাথে বাইন্ড করেও রিলিজ করতে পারে, তারা এন্টারোক্রোমাফিন লাইক সেলকেও স্টিমুলেট করতে পারে, তারা গ্যাস্ট্রিন রিলিজিং পেপটাইড রিলিজ করে গ্যাস্ট্রিন রিলিজকে বাড়িয়ে দিয়েও অ্যাসিড সিক্রেশন বাড়াইতে পারে। তাহলে যারা একটু ডিটেলস জানতে চান এগুলো মনে রাখবেন, এগুলো এমডি ফ্যাকাল্টিতে পার্টিকুলারলি এই কোশ্চেনটা আসবে, যেহেতু এই পুরো ডিসকাশনটা ডেভিডসনে দেয়া আছে। আর ফুড নিজেই HCl সিক্রেশন করায়, যেমনটাই ডিস্টেনশন অফ দ্য স্টমাক আপনার গ্যাস্ট্রিন রিলিজ করিয়েছিল, এখানেও ফুড, প্রেজেন্স অফ ফুড, থট অফ ফুড, স্মেল অফ ফুড অল ক্যান কজ রিলিজ অফ HCl। এটা কিন্তু গ্যাস্ট্রিনে নাই, আপনারা এটা মনে রাখবেন, গ্যাস্ট্রিনে কিন্তু এই জিনিসগুলো ছিল না। আর ইম্পর্টেন্ট ইনহিবিটরের সোমাটোস্ট্যাটিন তো আমরা জানি, প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটস HCl, সেজন্য প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু একটা মিউকোজাল যে গ্যাস্ট্রিক অ্যাসিডের প্রতি মিউকোজার যে ব্যারিয়ার, সেটাতে কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিনের একটা রোল রয়েছে, সে হচ্ছে HCl সিক্রেশন কমিয়ে দেয়। আর কারো যদি ভ্যাগোটমি হয় তাহলে তো ভ্যাগাস ডিসচার্জ আসতেছে না, তারও HCl কমে যায়। মনে রাখবেন, ফ্যাট যখন স্টমাকে থাকবে সেটা HCl সিক্রেশন কমিয়ে দেয়। তাহলে এই দুটো কথা আপনারা মনে রাখবেন। এবং ফ্যাক্টরস ডিক্রিজিং গ্যাস্ট্রিন রিলিজ যারা আমরা যেগুলো পড়ে আসছি, তারা প্রত্যেকজনই আলটিমেটলি HCl সিক্রেশন কমিয়ে দেয়। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে সিক্রেটিন, জিআইপি, ভিআইপি, গ্লুকাগন, ক্যালসিটোনিন, যারা গ্যাস্ট্রিন রিলিজ কমিয়েছিল তারাও কিন্তু HCl সিক্রেশন কমিয়ে দেয়। Bile. Bile is associated with two organs. It is synthesized in the liver, so stored in the gallbladder. When it comes to the gallbladder, water is reabsorbed from the bile. It is concentrated and it becomes more acidic. আপনারা মনে রাখবেন, লিভারে ডাইলিউট থাকে, লিভারে অ্যালকালাইন থাকে। বাইল যখন লিভারে থাকে সেটা ডাইলিউট থাকে, সেটা অ্যালকালাইন থাকে, ইন কম্প্যারিজন টু গল ব্লাডার বাইল। এই কথাটা এখান থেকে মনে রাখবেন। পিএইচগুলো একটু দেখবেন, লিভার এবং গল ব্লাডার বাইলের পিএইচ আসতে পারে। আর কনস্টিটিউয়েন্ট, আমি এখানে যে বাইল সল্ট, বিলিরুবিন, কোলেস্ট্রল হাইলাইট করেছি, সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অফ দ্য বাইল, কোশ্চেন আসতে পারে। তাহলে বাইল সল্ট থাকে, বিলিরুবিন থাকে, কোলেস্ট্রল থাকে, মিউকাস থাকে। রিমেম্বার দ্যাট বাইল অ্যাসিড কিন্তু থাকে না, কোশ্চেনে কিন্তু এটা স্ট্যাম্প হিসেবে দিয়ে দেয়, বাইল অ্যাসিড কিন্তু এখানে নাই, বাইল সল্ট থাকে এবং কিছু কিছু আয়ন্স থাকে। আজকের ডিসকাশনও এই কথাটা আপনার জন্য সেম, যে যেসব রেড মার্কস আপনারা দেখতেছেন এগুলো কিন্তু সবগুলো প্রিভিয়াস কোশ্চেনের স্ট্যাম্প। ফাংশন অফ দ্য বাইল সল্ট ইজ অলসো ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে বাইল সল্টার হচ্ছে, আমরা জানি তাদের কি রোল, তারা ফ্যাট ইমালসিফিকেশন করে, ফ্যাটের একটা বড় ড্রপলেট বা গ্লোবিউলসকে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরা করে দেয়, যেখানে লাইপোলাইটিক এনজাইমগুলো ইজিলি কাজ করতে পারে। তাহলে এই যে ব্রেকডাউনটা করে, এই ব্রেকডাউনটা করার কারণ, যেটা সারফেস টেনশন রিডিউস করে যে ব্রেকডাউনটা করে, সেটাকেই বলা হয় ইমালসিফিকেশন। তাহলে এটা বাইল সল্টের মেজর ফাংশন, যার জন্য বাইল সল্ট is named as digestive juice, though it has no digestive enzymes. Another important function is absorption. যেহেতু ফ্যাট এটা ওয়াটার ইনসলিবল, সেটা জিআইটিতে যখন থাকবে ওখানে তো অনেক ওয়াটার থাকবে, তাহলে এই ফ্যাট ওয়াটারের মধ্যে ক্লাম্প হয়ে যাওয়ার কথা ছিল এবং এন্টারোসাইট পর্যন্ত সেটা আসতে পারতো না, সবসময় ওয়াটারের লেয়ারের ভেদ করে সেটা এন্টারোসাইটে আসতে পারতো না, যেহেতু এটা ওয়াটার ইনসলিবল। এখন বাইল সল্টরা করে কি, তারা এই ফ্যাটের বাহিরে একটা কাভারিং প্রডিউস করে, যেটার মাঝখানে হাইড্রোফোবিক পার্ট থাকে এবং সারফেসে হাইড্রোফিলিক পার্ট থাকে। যে মাঝখানে যে হাইড্রোফোবিক পার্ট, সেটার ভিতরে সে ফ্যাটটাকে অ্যাকুমুলেট করে, এবং বাইরে যেটা হাইড্রোফিলিক পার্ট, সেটা দিয়ে সে ওয়াটারের মধ্যে ইজিলি মুভ করতে পারে। ওয়াটার তখন তাকে একটা ওয়াটার সলিবল সাবস্টেন্স হিসেবেই নিয়ে থাকে। এই হাইড্রোফিলিক লেয়ারটা যখন এন্টারোসাইটের কাছাকাছি আসে, এন্টারোসাইটের মেমব্রেনের সাথে যখন এটা অ্যাটাচ হয়, তখন এটা নিজের কন্টেন্টগুলোকে রিলিজ করে দেয় এবং ফ্যাটকে হচ্ছে
ফ্যাটকে এন্টেরোসাইটের ভিতরে ঢুকিয়ে দেয়। আবার এই বাইল সল্টগুলো এসে আবার রিফর্ম হয়ে আরও কিছু ফ্যাটের উপর কাজ করে, সেগুলোকে অ্যাবজর্পশনে হেল্প করে। তাহলে এই যে ফেরিং অ্যাকশনটা সে করে, ভিতরে গিয়ে গাটের ভিতর থেকে ফ্যাটকে ধরে এনে এন্টেরোসাইটে নিয়ে আসে, এটাকে আমরা বলি হচ্ছে ফেরিং অ্যাকশন। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাংশন অফ বাইল সল্ট, অ্যান্ড দ্য সাবস্টেন্স দ্যাট ইজ ফর্মড ইজ নোন এজ মাইসিলি। তাহলে মাইসিলি ফরমেশনের মাধ্যমে ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করে। Another important function is it acts as choleretics. Choleretics are the substances which causes increased secretion of bile from the liver. যেসব সাবস্টেন্স ইনক্রিজ রিলিজ অফ বাইল করবে থ্রু কন্ট্রাকশন অফ গল ব্লাডার অ্যান্ড রিল্যাক্সেশন অফ স্পিংস্টার অফ ওডি, সেগুলোকে আমরা বলি হচ্ছে কোলেগু। এই কোলেগু হচ্ছে অ্যাসিটাইলকোলাইন অ্যান্ড কোলিসিস্টোকাইনিন। While substances that causes increased synthesis and secretion of bile are known as choleretics, they are bile salt and secretin. It also has got positive action on the motility. It increases the peristalsis, have laxative function. These bile salts are never used up. They can be reabsorbed and can be reused, and for this reason bile salt গুলোকে টার্মিনাল আইলিয়াম দিয়ে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে আবার লিভারে পাঠিয়ে দেওয়া হয়, এবং এভাবে যে সার্কুলেশনটা হয় এটাকে আমরা বলি এন্টেরোহেপাটিক সার্কুলেশন। অ্যান্ড হোয়াট ইজ এসেনশিয়াল টু নো ইজ 90 to 95% of the bile salts are reabsorbed in this mechanism. ডেইলি যে বাইল সল্টগুলো রিলিজ হয় তার মধ্যে 90 to 95 আর রিঅ্যাবজর্বড ফ্রম দ্য স্মল ইন্টেস্টাইন। এবং এটা কোন জায়গা থেকে রিঅ্যাবজর্ব হয় সেটাও জানতে হবে, সেটা টার্মিনাল আইলিয়ামে হয়। টার্মিনাল আইলিয়াম থেকে দুইটা জিনিস অ্যাবজর্ব হয়, বাইল সল্ট, ভিটামিন B12। এই যে বাইল সল্টগুলো টার্মিনাল আইলিয়াম থেকে অ্যাবজর্ব হয় সেটা হয় থ্রু সোডিয়াম ডিপেন্ডেন্ট বাইল সল্ট বা সোডিয়াম ডিপেন্ডেন্ট কো ট্রান্সপোর্ট। জিআইটিতে এমন অনেকগুলো সাবস্টেন্স আছে যারা সোডিয়াম ডিপেন্ডেন্ট কো ট্রান্সপোর্টের উপর নির্ভর করে ফর অ্যাবজর্পশন। আমরা সেটা লিস্ট আপনাদেরকে দিয়ে দিব। তাহলে সোডিয়াম bile salt uses sodium dependent co-transport, and this process is an active transport. As this is a sodium dependent co-transport, this is an active transport, or we can say this is a secondary active transport. তাহলে কি প্রসেসে হলো? সোডিয়াম ডিপেন্ডেন্ট হলো, কোন সাইটে হলো? 90 to 95% বাইল সল্টগুলো চলে আসলো, এবং নামটা হচ্ছে এন্টেরোহেপাটিক সার্কুলেশন। বাইল থেকে এই কয়েকটা কথা, বাইলের ফাংশন এবং কম্পোজিশনটা ইম্পর্টেন্ট। এরপরে অ্যাবজর্পশন অফ দ্য মলিকিউল, সেটা আমরা একটু দেখে আসি। তাহলে অ্যাবজর্পশন থেকে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যখন ডাইজেশনের বিভিন্ন স্টেপসগুলো ক্রস হয়, স্টেপসগুলো ক্রস হওয়ার পর আলটিমেটলি এন্ড প্রোডাক্ট কী আসে, সেটা অ্যাবজর্পশন কিভাবে হয়, কোন জায়গায় কি ডাইজেশনে কি ইউজ হয়, কোন এনজাইমের মাধ্যমে কি প্রোডাক্ট ফর্ম হয়, এগুলো পরীক্ষায় আসে না, সুতরাং এগুলো লাগে না। আমরা দেখেন এখানে আপাতত কার্বোহাইড্রেট এবং প্রোটিন ডাইজেশনের এন্ড প্রোডাক্ট যেগুলো, সেই এন্ড প্রোডাক্টের অ্যাবজর্পশন নিয়ে একটু লিখেছি। আমরা যদি ইমাজিন করি এটা একটা এন্টেরোসাইট, এটা হচ্ছে আমার জিআইটি লিউমেন, এবং জিআইটি লিউমেন থেকে প্রোডাক্টগুলো এন্টেরোসাইটে আসবে, এন্টেরোসাইট থেকে আলটিমেটলি ব্লাডে আসবে। দিস ইজ দ্য টোটাল প্রসেস অফ অ্যাবজর্পশন। এখন আমাদের কার্বোহাইড্রেট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ, গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ, এই তিনটাই। আমরা এই চারটা দেখেছি, যেখানে এন্ড প্রোডাক্ট অফ কার্বোহাইড্রেট ডাইজেশন ইজ গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, and end product of protein digestion is amino acid, dipeptide, tripeptides. তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একদম মলিকুলার লেভেল অফ প্রোটিন, আর কিছু ডাইপেপটাইড ট্রাইপেপটাইড থেকে যায় ইন্টেস্টিনাল বর্ডারে, যেগুলো ঢুকে, এবং এই যে ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড ভিতরে আসে, সেগুলো ভিতরে ইন্ট্রা প্যানক্রিয়াটিক বা ইন্ট্রাসেলুলার হাইড্রোলেসের মাধ্যমে বা ইন্ট্রাসেলুলার ডাইপেপটাইডেস
और ট্রাইপেপটাইডেসের মাধ্যমে ভেঙে ইন্ট্রাসেলুলার ডাইপেপটাইডেস और ট্রাইপেপটাইডেসের মাধ্যমে ভেঙে এগুলো আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড হয়ে যায়। তাহলে নেক্সট স্টেপ কি দেখেন, এই যে আমার এন্ড প্রোডাক্ট গ্লুকোজ সেটা সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার 1 or 2 ইউজ করে এন্টেরোসাইটে আসে। তাহলে এখানে জানতে হবে কি এই ট্রান্সপোর্টারের নামটা, সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার আমরা SGLT1 দিয়ে লিখেছি। তাহলে সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার 1 or 2 দিয়ে এই গ্লুকোজ এন্টেরোসাইটের ভিতরে আসে। সোডিয়াম ডিপেন্ডেন্ট যেহেতু এটা একটা আয়নকে রিকোয়ার করে, দ্যাট ইজ দিস ইজ এ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং এটা একটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বিকজ ইট ইউজেস দ্য ইলেকট্রিক পটেনশিয়াল অফ সোডিয়াম। সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে যে একটা আয়নিক ব্যালেন্স মেনটেন করা হয় সে ব্যালেন্সকে ইউটিলাইজ করে হচ্ছে এই গ্লুকোজ, সেজন্য এটা একটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে গ্লুকোজ সোডিয়ামকে ইউজ করে এন্টেরোসাইটে আসে। একইভাবে গ্যালাক্টোজও সোডিয়ামকে ইউজ করে সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার দিয়ে ভিতরে আসে। তাহলে আমরা বুঝলাম গ্লুকোজ এবং গ্যালাক্টোজ ইজ অ্যাবজর্বড বাই sodium dependent glucose transporter and they are absorbed by secondary active transport. Next come to fructose. fructose এর কিছু কথা ডাইরেক্ট মনে রাখবেন। ফ্রুক্টোজ ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে সরাসরি GLUT5 ট্রান্সপোর্টার ইউজ করে। তাহলে ফ্রুক্টোজ সরাসরি একটা গ্লুকোজ ট্রান্সপোর্টার ইউজ করে যেটার নাম হচ্ছে GLUT5 এবং সেটা ইউজ করা হচ্ছে সে এন্টেরোসাইটে আসে। তাহলে ফ্রুক্টোজ 5 ইউজ করে, ফ্রুক্টোজ 5 ইউজ করে এবং ফ্যাসিলিটেড ডিফিউশন হয়, তাহলে ফ্রুক্টোজের কথা এখানে শেষ। সে ফ্রুক্টোজ GLUT5 ইউজ করে এবং ফ্যাসিলিটেড ডিফিউশন হয়, তিনটা অ্যাপ দিয়ে মনে রাখবেন। তাহলে সোডিয়াম গ্লুকোজের সব কিছু গেল, এন্টেরোসাইট থেকে যখন এটা ব্লাডে যায় তখন আমরা GLUT2 মাধ্যমে সেটা ব্লাডে যেতে দেখি। তাহলে গ্লুকোজ ট্রান্সপোর্টার 5 এর একটা রোল হচ্ছে ফ্রুক্টোজকে এন্ট্রি করায় এবং গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 সেটা হচ্ছে সকল ধরনের কার্বোহাইড্রেটের এন্ড প্রোডাক্ট, যেটা কার্বোহাইড্রেট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট, সেটা এন্টেরোসাইট থেকে ব্লাডে যাওয়ার সময় GLUT2 ইউজ করে। আমরা GLUT2 সাইটগুলো দেখেছি, সেগুলো GLUT2 সাইটগুলো হচ্ছে একটা সাইট হচ্ছে ইন্টেস্টিনাল এন্টেরোসাইটে থাকে, আর GLUT2 আরও কিছু আমরা সাইট দেখেছি, এটা আমরা এই ডিসকাশন শেষে আবার একটু রিক্যাপিচুলেট করব। আর প্রোটিন ডাইজেশনের ক্ষেত্রে দেখেন, প্রোটিন ডাইজেশনের এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড। আপনারা যে কোনো শিটই ফলো করেন বা যে কোনো লেকচারই ফলো করেন না কেন, ওখানে দেখবেন অ্যামাইনো অ্যাসিড সোডিয়াম অর উইদাউট সোডিয়াম, দ্যাট ইজ সোডিয়াম ডিপেন্ডেন্ট অর সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টারের মাধ্যমে এই সেলের ভিতর আসে, এন্টেরোসাইটের ভিতরে আসে। তাহলে সোডিয়াম অর সোডিয়াম ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট পাথওয়ের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এন্টেরোসাইটের ভিতরে আসে। ওয়ারেস এই যে ডাইপেপটাইড এন্ড ট্রাইপেপটাইড আছে তারা হাইড্রোজেন ডিপেন্ডেন্ট অর হাইড্রোজেন ইন্ডিপেন্ডেন্ট পাথওয়ে ইউজ করে, হাইড্রোজেন ডিপেন্ডেন্ট অর হাইড্রোজেন ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার ইউজ করে এন্টেরোসাইটের ভিতরে আসে। তাহলে এগুলোও সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এবং আমি তো বলেছি যেগুলো ডাইপেপটাইড এন্ড ট্রাইপেপটাইড ভিতরে আসে সেগুলোও আলটিমেটলি ভেঙে অ্যামাইনো অ্যাসিড হয়, অ্যান্ড আলটিমেটলি দিস অ্যামাইনো অ্যাসিড গোজ টু দ্য ব্লাড থ্রু আনাদার সোডিয়াম ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার অ্যান্ড রিচ দ্য ব্লাড। তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলো সোডিয়াম ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার ইউজ করলো। আমরা দেখাই দিব আপনাদেরকে যে সোডিয়াম ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার ইউজ করে করে কারা অ্যাবজর্পশন হয়। ফ্যাটের ক্ষেত্রে অ্যাবজর্পশনটা কিভাবে হয় সেটা আমরা ফ্যাটের এন্ড প্রোডাক্ট জানি। ফ্যাট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্ট্রল এবং হচ্ছে ফসফোলিপিড। আর ফ্যাটের কিন্তু এন্টেরোসাইটের মেমব্রেন ক্রস করে এন্টেরোসাইটের ভিতরে আসার জন্য আলাদা কোনো ট্রান্সপোর্টারের দরকার হয় না, কারণ ফ্যাট তো ফ্যাট সলিবল, আর আমরা জানি এন্টেরোসাইটের মেমব্রেনটা হচ্ছে লিপিড বাইলেয়ার। তাহলে একটা লিপিড বাইলেয়ার ক্রস করে ফ্যাট সাবস্টেন্সকে আসার জন্য আলাদা কোনো ট্রান্সপোর্টারের দরকার হয় না, তারা সরাসরি ডিফিউশনের মাধ্যমে আসে। এবং এই ডিফিউশনটা হওয়ার জন্য জাস্ট একটা জিনিসই প্রয়োজন হয়, সেটা হচ্ছে কি
মাইসেলি ফরমেশন করে এন্টারোসাইটের ভিতর থেকে সেটাকে প্যাকেজিং করে এন্টারোসাইটের মেমব্রেন বরাবর নিয়ে আসলেই হয়। তাহলে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য প্রসেস অফ অ্যাবজর্পশন অফ দ্য ফ্যাট এন্ড প্রোডাক্ট, তাহলে সবগুলোর প্রসেসই হচ্ছে ডিফিউশন। আচ্ছা, ডিফিউশনের পরে কি হয় সেটা একটু আমাদের জানতে হবে। সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, কিছু কিছু ফ্যাটি অ্যাসিড আছে যারা সরাসরি ডিফিউজ করে এন্টারোসাইটে যেভাবে আসে সেভাবে সে ডিফিউজ করে ব্লাডে চলে যায় সরাসরি, সে প্রত্যেকটা মেমব্রেন ইজিলি ক্রস করে। গ্লিসারলের ক্ষেত্রেও তেমন হয়, কিছু গ্লিসারল আছে যারা ডিফিউশন করে সরাসরি ব্লাডে চলে যায় ভিয়া ডিফিউজিং থ্রু দ্য মেমব্রেনস। কিন্তু ম্যাক্সিমাম ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে দেখেন কি হয়, ম্যাক্সিমাম ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সাথে রিএস্টেরিফাই হয়, রিএস্টেরিফিকেশন হয়, আমরা যেটা বলি রিএস্টেরিফিকেশন হয়। কোলেস্টেরলের সাথেও ফ্যাটি অ্যাসিড কম্বাইন হয়, কোলেস্টেরল ইস্টার ফর্ম করে, এটাও রিএস্টেরিফিকেশন হয়। ফসফোলিপিড, এই সবগুলো মিলে তাদের হচ্ছে একটা প্রোটিন ক্যাপসুল ফর্ম করে বা একটা প্রোটিনের সাথে বাইন্ড করে, যার ফলে তারা এখন একটু আয়োনাইজ হয়। এখন এভাবে যদি হইতো যে ফ্যাটগুলো সরাসরি সব ক্রস করতে পারতেছে, তাহলে ফ্যাট এন্টারোসাইট থেকে ব্লাডে যাইতো, ব্লাড সবগুলোই ব্লাডে চলে যেত এবং ব্লাড থেকে প্রত্যেকটা টিস্যু ক্রস করে করে ফ্যাট নিজ ইচ্ছা মতো সব জায়গায় গিয়ে নিজের মতো করে ডিপোজিট হয়ে যেত। তো সেটা না হওয়ার জন্য এটা একটা মেকানিজমের মধ্যে হয়, যেটা হয় কি ফ্যাটি অ্যাসিডগুলো গ্লিসারলের সাথে রিএস্টেরিফাই হয়, কোলেস্টেরল রিএস্টেরিফিকেশন হয়, বাকি ফসফোলিপিডগুলোকে কম্বাইন করে সে একটা অ্যাপোপ্রোটিন ইউজ করে একটা লাইপোপ্রোটিন ফর্ম করে, যেটা হচ্ছে কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রনের গায়ে যেহেতু অ্যাপোপ্রোটিন থাকে, তাহলে এটা একটা প্রোটিন সাবস্টেন্স হিসাবে রেকগনাইজ করা হয় এবং এটা সহজে কোনো মেমব্রেন ক্রস করে যে কোনো জায়গায় চলে যেতে পারে না, বরং এই কাইলোমাইক্রনটা ব্লাডে ট্রান্সমিট হয় এবং বডির প্রয়োজন অনুযায়ী এখানে কাইলোমাইক্রনে যেসব কন্টেন্ট আছে সেটা সেখান থেকে ব্রেকডাউন হয়ে হয়ে আস্তে আস্তে বিভিন্ন অ্যাকশন সাইটে যাবে। অ্যাকশন সাইটে যাওয়ার পরে আলটিমেটলি যেটা কাইলোমাইক্রন থেকে এই যে ট্রাইগ্লিসারাইড ফর্ম করলো, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের রিএস্টিফিকেশনের কারণে যে ট্রাইগ্লিসারাইড ফর্ম করলো, কোলেস্টেরল ইস্টার ফর্ম করলো, সেগুলো ব্লাড দিয়ে যখন কাইলোমাইক্রন যাইতে থাকবে তখন বিভিন্ন জায়গায় সেটা লাইপোপ্রোটিন লাইপেসের মাধ্যমে সেটা ভেঙে ফ্যাটি অ্যাসিডের সোর্স হিসেবে সে কাজ করবে, গ্লিসারলের সোর্স হিসেবে কাজ করবে এবং বাকি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে সে কাইলোমাইক্রন রেমন্যান্ট ফর্ম করবে এবং এই কাইলোমাইক্রন রেমন্যান্টটা আলটিমেটলি লিভারে আপটেক হয়ে লিভারে যে ফ্যাটগুলো যেতে হবে, যেটা হচ্ছে আর কোনো কাজ তাদের নাই, তারা লিভারে চলে যাবে। তাহলে এভাবে ফ্যাট আলটিমেটলি লিভার পর্যন্ত যায় এবং বিভিন্ন সাইট যেখানে হচ্ছে ট্রাইগ্লিসারাইড লাগবে, ফ্যাটি অ্যাসিড লাগবে, ট্রাইগ্লিসারল লাগবে, সেই সাইটগুলোতে যায়। তাহলে দেখেন আমরা যে জিনিসটা ডিসকাস করলাম, দ্য প্রোডাক্টস অফ ডিফারেন্ট ফুড ডাইজেশন অ্যান্ড দেয়ার অ্যাবজর্পশন। নাও যেসব ভিটামিন মিনারেলস এর অ্যাবজর্পশন আমরা ওখানে ব্রিফলি বলেছিলাম, তার মধ্যে আয়রন অ্যাবজর্পশনটা হচ্ছে ভেরি এসেনশিয়াল ফর আস। এটা হেমাটোলজিরও একটা পার্ট, এটা জিআইটিরও একটা পার্ট। দেখেন, iron is absorbed in the duodenum. This is an important part. And there are several factors that regulates iron absorption. প্রথমে আমরা এই ছবিতে দেখব, দেখেন iron is absorbed from the intestine এবং এখানে দেখেন 2+। মনে রাখবেন ফেরাস এবং ফেরিক ফর্মে আয়রন থাকে। ফেরাস এর লাস্টে যেহেতু আস আছে, আস বলতে আমাদের, তাহলে ফেরাস form is the one that is absorbed. ফেরাস আমাদের মধ্যে অ্যাবজর্ব হতে পারে এবং যখনই ফেরিক ফর্ম আসে সেটাকে আগে ফেরাসে কনভার্ট করে নিতে হয়। এই ফেরাস ফর্মটাই এন্টারোসাইটে আসে, সেখান থেকে ফেরাস ফর্মটাই ব্লাডে যায়। যখন সে ব্লাডে যায় বা যখন সে এন্টারোসাইটে আসে, সেটা ফেরিক ফর্মে কনভার্ট হয়ে স্টোর থাকতে পারে ফেরিটিন হিসাবে, অ্যাপোফেরিটিন হিসাবে, সেটা এন্টারোসাইটে স্টোর থাকতে পারে। আর না হয় দেখেন এই যে ফেরিক ফর্মকে আগে ফেরাস ফর্মে কনভার্ট হতে হবে, ফেরাস ফর্ম এন্টারোসাইটে আসবে। এখান থেকে যদি সে এই এন্টারোসাইটের মধ্যে স্টোর থাকতে চায়, তাহলে তাকে আবার ফেরিক ফর্মে কনভার্ট করে ফেরিটিন করে এখানে রেখে দিবে।
আর যদি সেটাকে ব্লাডে পাঠাইতে হয় তাহলে সেটাকে ফেরাস ফর্মেই রেখে বা ফেরাস ফর্মে কনভার্ট করে ব্লাডে পাঠাতে হবে। ব্লাডেও এটা যখন ট্রান্সপোর্ট হয় সেটা ফেরাস ফর্মে থাকে, কিন্তু যদি সে ব্লাডে ট্রান্সপোর্ট হইতে হয় তার একটা বাইন্ডার লাগবে, সেটা হচ্ছে ট্রান্সফেরিন। আয়রন যখন ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করে সেটাও ফেরিক ফর্মে করে। আর যখন এই ব্লাড থেকে ট্রান্সফেরিন থেকে যখন এটা যেখানে আয়রনের কাজ সেখানে পাঠাইতে হবে, তাহলে হয়তো সেটাকে লিভারে নিয়ে যেতে হবে বা বোন ম্যারোতে নিয়ে যেতে হবে, যেখানে সে হিম সিনথেসিস করবে, আরবিসি সিনথেসিস করবে, বা লিভারে যাবে যেখানে সেটাকে স্টোর করা হবে। তাহলে যেখানে যেখানে যাক না কেন তাকে প্রথমে ফেরাস ফর্মে কনভার্ট করে ওই অর্গানে ঢুকিয়ে দেওয়া হবে, এবং ওই অর্গানে যখন যাবে তখন সে ফেরিক ফর্ম আবার ফেরিক ফর্মে কনভার্ট হয়ে হিমোসিডারিন হিসেবে স্টোর থাকতে পারে, ফেরিটিন হিসেবে স্টোর থাকতে পারে, ট্রান্সফেরিন হিসেবে ট্রান্সপোর্ট হতে পারে। তাহলে মূল যে কথাটা আমি আপনাদের বলতে চাচ্ছি পরীক্ষার হলে কনফিউশন ক্রিয়েট না হওয়ার জন্য, যখনই সে মেমব্রেনগুলো ক্রস করবে, লিউমেন থেকে এন্টেরোসাইটে আসতেছে, এন্টেরোসাইট থেকে ব্লাডে যাচ্ছে, ব্লাড থেকে লিভারে যাচ্ছে, তাহলে যখন সে মেমব্রেনগুলো ক্রস করবে তখন সে ফেরাস ফর্মে কনভার্ট হবে। আর যখন সে স্টোর থাকবে, ফেরিটিন, ট্রান্সফেরিন, হিমোসিডারিন, হিম সব জায়গায় সে ফেরিক ফর্মে কনভার্ট করবে। ইনিশিয়ালি যে ডায়েটের মধ্যে ফেরিক ফর্মগুলোকে ফেরাস ফর্মে কনভার্ট করে এটা করে HCl। সেজন্য HCl is an important factor for absorption. Acidity is an important factor for absorption of iron. আরেকটা অ্যাসিড হচ্ছে ভিটামিন সি, which is ascorbic acid. It is also an acid, so it causes absorption of iron. Other factors that causes deficiency of iron in the body like pregnancy, iron deficiency anemia, this হিমোক্রোমাটোসিস, অনেক বেশি আয়রন লিভারে ডিপোজিট হয়ে যায়, সেজন্য সবসময় একটা আয়রন ডেফিসিয়েন্ট স্টেট জিআইটি মনে করে, সেজন্য এটাও আয়রন অ্যাবজর্পশন বাড়িয়ে দেয়। অ্যাসিডের সাথে মনে রাখবেন অ্যালকোহল, অ্যাসিড অ্যালকোহল দুইটাই হচ্ছে আয়রন অ্যাবজর্পশনকে বাড়িয়ে দেয়। এবং আয়রন অ্যাবজর্পশন কমিয়ে দেয় কারা? প্রাইমারিলি পরীক্ষায় যেটা আসে টি বা ট্যানিন। টির মধ্যে ট্যানিন থাকে যেটা আয়রন অ্যাবজর্পশনকে কমিয়ে দেয়। বডিতে যে কোনো কারণে আয়রন ওভারলোড থাকলে সেটাও আয়রন অ্যাবজর্পশনকে কমিয়ে দিবে। ক্রনিক ইনফেকশনে আয়রন অ্যাবজর্পশন কমে যায়। পিপিআই যখন খাওয়া হয় সেটা যেহেতু অ্যাসিডকে ইনহিবিট করে তাহলে আয়রন অ্যাবজর্পশন কমিয়ে দেয়। গ্যাস্ট্রেক্টমি, যেহেতু গ্যাস্ট্রেক্টমির কারণে আমরা জানি গ্যাস্ট্রেক্টমির কারণে আপনার HCl সিক্রেশন কমে যাবে, তাহলে আয়রন অ্যাবজর্পশন কমে যাবে। দেখেন সেটাই আমরা বললাম যে ট্রান্সফেরিন, ফেরিটিন হিমোসিডারিন হিসাবে স্টোর থাকে, হিম হিসাবে ইউটিলাইজ হয়, হিমোগ্লোবিনে আয়রন চলে যায় এবং আলটিমেটলি মাইক্রোফেজে গিয়ে যখন ব্রেকডাউন হয় আরবিসি ব্রেকডাউন থেকে আবার ফ্রি আয়রন বডিতে আসে। তবে যেটাই আসুক সেটা ফেরাস ফর্মে অ্যাবজর্পশন এবং ফেরিক ফর্মে, দেখেন ফেরিটিনে ফেরিক ফর্ম, ট্রান্সফেরিনে ফেরিক ফর্ম, এগুলো হচ্ছে স্টোরেজ ফর্ম অফ আয়রন। Now come to liver. We will discuss some important liver function and important liver function test. পড়াতে গেলে এখানে অনেকগুলো ফাংশন আছে, সবগুলো লাগে না। যে ফাংশনটা লাগে তার মধ্যে মেটাবলিক, আমরা জানি লিভার ইজ দি মেইন মেটাবলিক অর্গান। এখানে সব ধরনের নিউট্রিয়েন্টের মেটাবলিজম হয়, গ্লুকোনিওজেনেসিস হোক, গ্লাইকোজেনেসিস হোক, গ্লাইকোজেন ব্রেকডাউন হোক, মেনটেনেন্স অফ দ্য বডি গ্লুকোজ হোমিওস্ট্যাসিস ইজ ডান বাই দ্য লিভার বাই ডিফারেন্ট গ্লুকোজ মেটাবলিজম. It is also associated with synthesis of cholesterol, fatty acid synthesis, and also synthesis of fat from different protein and carbohydrate. Important function among the metabolism is এই যে ডিঅ্যামাইনেশন যে প্রসেস বা ইউরিয়া সাইকেল সেটা শুধু লিভারে হয়ে থাকে। সে প্রোটিন থেকে অ্যামোনিয়াম গ্রুপ সে হচ্ছে অ্যামোনিয়াম গ্রুপ রিমুভ করে সে ইউরিয়া ফর্মেশন করে। Then comes some storage function. Storage function are it stores vitamin A, D, B12 in major quantity. তাহলে মনে রাখবেন ভিটামিন A, D, B12 it is important. Vitamin A, D, B12
আর কিছু স্মল অ্যামাউন্টে সে ভিটামিন কে অ্যান্ড ফোলেটকেও স্টোর করে। আর আয়রন, কপার এই দুইটা মিনারেলস লিভারে স্টোর থাকে। Another important function is the synthetic function. It synthesizes all protein, plasma protein, except immunoglobulin. Immunoglobulin শুধু one group of protein যেটা লিভারে synthesize হয় না। আর clotting factor ও almost all clotting factor are synthesized in the liver except 3, 4, 6, 13. 3 হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, সেটা আসেই টিস্যু থেকে, টিস্যু ইনজুরির ফলে, সেজন্য সেটা লিভার থেকে আসে না। 4 ইজ ক্যালসিয়াম, ক্লটিং ফ্যাক্টর 4 ইজ ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম তো লিভার থেকে সিনথেসাইজ হওয়ার কথা না। 6 বলতে কোনো ক্লটিং ফ্যাক্টর নাই। 13 হচ্ছে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, এবং এই 13 ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরটা আসে হচ্ছে প্লেটলেট থেকে। বাকি সবগুলো ক্লটিং ফ্যাক্টর হোক, অ্যান্টি ক্লটিং ফ্যাক্টর হোক, সেগুলো লিভার থেকে আসে। লিভার ফাংশন টেস্টের ইম্পর্ট্যান্ট ফাংশন হচ্ছে এনজাইমেটিক ফাংশনগুলো এবং সিনথেটিক ফাংশনগুলো। সিনথেটিকের মধ্যে প্রোথ্রম্বিন টাইম, আমরা প্রোথ্রম্বিন টাইমটা একটু ডিটেলসে একটু পরে যখন আমরা হেমাটোলজি পড়বো তখন সেটার সাথে দেখব। এছাড়া টোটাল প্রোটিন, অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও, প্রোথ্রম্বিন টাইম দিয়ে আমরা সিনথেটিক ফাংশন দেখতে পারি। আর হ্যাপাটোসেলুলার ড্যামেজ হয়েছে কিনা সেগুলো বিভিন্ন এনজাইম দিয়ে দেখতে পারি। তার মধ্যে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ এবং অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ হচ্ছে লিভারের যে কোনো প্যারেনকাইমাল ডিজিজে বাড়বে। আর যে কোনো ধরনের অবস্ট্রাকটিভ ফিচারও হচ্ছে গামা জিটি এবং ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ বাড়বে। অবস্ট্রাকটিভ ডিজিজগুলোতে গামা জিটি এবং অ্যালকালাইন ফসফেটেজ বাড়বে। এরপরে জন্ডিস। জন্ডিস আমরা একটু বোর্ডে ডিসকাস করব। জন্ডিস এর হচ্ছে ক্লাসিফিকেশনে আমরা 3 ধরনের জন্ডিস দেখি। তো এটা জিএটির একটা পার্ট, যেহেতু হ্যাপাটোলজিটা আমরা এখানে ডিসকাস করি, তাহলে একটু সহজভাবে কিছু কথা মনে রাখার জন্য জাস্ট এই ডিসকাশনটা করা। এখন আমরা জানি বিলিরুবিন, এই যে যখন আমরা ব্লাড ফিজিওলজি দেখব তখন দেখব আলটিমেটলি ব্লাডের আরবিসি ব্রেকডাউন হয়ে হিম এবং গ্লোবিন ভাগ হয়, হিম থেকে বিলিরুবিন সিনথেসিস হয় আলটিমেটলি, এবং সেটা লিভারে আসে, সেটা কনজুগেশন হয়, পরে সেটা কনজুগেটেড বিলিরুবিন হিসাবে এক্সক্রিয়েট হয়। তাহলে আমরা যদি মনে রাখি যে বিলিরুবিন যখন লিভারে আসে তখন আনকনজুগেটেড অবস্থায় আসে। আমরা জানি কনজুগেশনটা লিভারে হয়, এবং লিভারে কনজুগেশন হয়ে পরবর্তী যেখানে যায় সেখানে কনজুগেটেড বিলিরুবিনটা পাস করে। তাহলে লিভারে কনজুগেশন হয়, এটা দিয়ে আমরা মনে রাখতে পারবো যে প্রি হেপাটিক যে জন্ডিস সেখানে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়ে। যেহেতু কনজুগেশনটা লিভারে হয় সেই জন্য প্রি হেপাটিক জন্ডিসে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে, আর পোস্ট হেপাটিক যে জন্ডিস সেটাতে কনজুগেটেড বিলিরুবিন বাড়বে। আর একটা শব্দ আপনারা মনে রাখবেন, আনকনজুগেটেড বিলিরুবিন ইজ লিপিড সলিবল। আনকনজুগেটেড ইজ লিপিড সলিবল, যেটা কনজুগেটেড না সেটা ওয়াটার সলিবলও না, সেটা লিপিড সলিবল। যেহেতু আনকনজুগেটেড বিলিরুবিন প্রি হেপাটিক জন্ডিসে কনজুগেশনের আগে সমস্যা, এভাবে মনে রাখার জন্য জাস্ট আমরা মনে রাখছি যে প্রি হেপাটিক জন্ডিসে হেপাটিকের আগে সমস্যা, তাহলে সেখানে আনকনজুগেটেড বিলিরুবিন হবে। আর যেখানে লিভারের পরবর্তী কোথাও গিয়ে সমস্যা সেগুলোতে কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়ামিয়া হবে। আনকনজুগেটেড বিলিরুবিন ইজ লিপিড সলিবল, সেজন্য সেটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, এবং আমরা দেখি নিউনেট যেসব জন্ডিসগুলো হয়, মিসম্যাচিসিটি অফ দ্য ব্লাড গ্রুপিং যদি হয়ে থাকে তাদের ক্ষেত্রে, বা হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন যেগুলোতে হয় সেগুলোতে কি হয়, সেগুলোতে আনকনজুগেটেড বিলিরুবিনিমিয়া হয়, এবং সেটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে এবং ওখানে ডিপোজিট করার কারণে আমরা জানি কার্নিকটেরাস হয়। আর কনজুগেটেড যে বিলিরুবিনটা সেজন্য ওয়াটার সলিবল, যেহেতু এটা লিপিড সলিবল, কনজুগেটেডটা অবভিয়াসলি ওয়াটার সলিবল, এবং ওয়াটার সলিবল হওয়ার কারণে সেটা কিডনি দিয়ে পাস করে এবং সেটা ইউরিনের মধ্যে অ্যাপিয়ার করতে পারে। এবার দেখেন আনকনজুগেটেড বিলিরুবিন যেটা ব্লাডে সমস্যা, আমরা বললাম ব্লাডে করে বিলিরুবিন লিভারে আসলো, লিভার থেকে কমন বাইল ডাক্ট হয়ে কনজুগেটেড বিলিরুবিন বের হয়ে গেল।
তাহলে প্রি হেপাটিক জন্ডিসে ব্লাডের দিকে সমস্যা হবে, ব্লাডের সমস্যা হবে। আমরা জানি হিমোলাইটিক, এটাকে অন্য নাম বলা হয় হিমোলাইটিক জন্ডিস, এবং এখানে হিমোলাইসিসের সমস্যা থাকবে। তাহলে হিমোলাইসিসের যেসব ফিচার এগুলো সব আমরা প্রি হেপাটিক জন্ডিসে পজিটিভ পাবো। রেটিকুলোসাইট কাউন্ট থেকে শুরু করে এলডিএইচ লেভেল রেস হওয়া থেকে শুরু করে হিমোলাইসিসের যেসব ফাইন্ডিং সেগুলো আমরা এখানে পাবো। হিমোলাইসিসের ফাইন্ডিং স্পেসিফিক্যালি কি সেগুলো আমরা যখন ব্লাড ফিজিওলজি পড়বো তখন আরেকবার দেখিয়ে দিব। তাহলে হিমোলাইসিসের সব ফাইন্ডিং আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া বা প্রি হেপাটিক জন্ডিস বা হিমোলাইটিক জন্ডিসে আমরা পজিটিভ পাবো। আচ্ছা, আর এই যে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া বা প্রি হেপাটিক জন্ডিস, এখানে যে প্যাথোফিজিওলজি সেটা হচ্ছে কি বেশি বেশি আরবিসি ব্রেকডাউন হয়ে বেশি বেশি বিলিরুবিনের লোড হচ্ছে, বেশি বেশি বিলিরুবিন লিভারে চলে আসতেছে। তাহলে ইট ইজ নট দ্যাট যে লিভার নর্মাল বিলিরুবিনকে কনজুগেট করে পাঠাতে পারতেছে না, এটা হচ্ছে লিভার তার ম্যাক্সিমাম ক্যাপাসিটির চেয়ে বেশি মানে নর্মাল ক্যাপাসিটির চেয়ে বেশি বিলিরুবিনকে কনজুগেট করতেছে। কনজুগেট করার পর পাঠানোর পরও থেকে যায় দেখে আনকনজুগেট বিলিরুবিন ব্লাডে বেড়ে যায়। তাহলে লিভারের যে ক্যাপাসিটি সেটা এর চেয়ে বেশি বিলিরুবিনকে আগে কনজুগেশন করে, যার ফলে বেশি বেশি কনজুগেটেড বিলিরুবিনও প্রডিউস হয়, যেটা বাইল ডাক দিয়ে বাইল হয়ে আলটিমেটলি জিআইটিতে চলে আসে। এখানে যেহেতু কোনো অবস্ট্রাকশন নাই, তাহলে অনেক বেশি পরিমাণে বিলিরুবিন আসে, কনজুগেশন হয় এবং আলটিমেটলি সেটা বাইল ডাক্ট হয়ে লিভারে বাইল ডাক্ট হয়ে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে যায়। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে যাওয়ার পরেও মানে এখানে কনজুগেশন এত বেশি পরিমাণে হওয়ার পরেও অনেক আনকনজুগেটেড বিলিরুবিন থেকে যায়, সেই জন্য ব্লাডে আমরা আনকনজুগেটেড বিলিরুবিন বেশি পাই। মূলত অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রি হেপাটিক জন্ডিসে আনকনজুগেটেড বিলিরুবিনও বেশি, কনজুগেটেড বিলিরুবিনও বেশি। এই যে কনজুগেটেড বিলিরুবিনটা বেশি দেখে বেশি বেশি আনকনজুগেটেড বিলিরুবিন হচ্ছে বাইল ডাক্ট হয়ে জিআইটিতে যাচ্ছে, বেশি বেশি ইউরোবিলিনোজেন ফর্ম করছে, বেশি বেশি স্টার্কোবিলিনোজেন ফর্ম করছে। আমরা জানি আলটিমেটলি তারা ইউরোবিলিনোজেন স্টার্কোবিলিনোজেন ফর্ম করে এবং এগুলোর থেকে হচ্ছে স্টুল ইউরিনের কালারটা আসে, ইউরোবিলিন হয় আর স্টার্কোবিলিন হয়। এই জন্য এই আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়ার সাথে বা প্রি হেপাটিক জন্ডিসের সাথে আমরা দেখি তাদের ডার্ক ইউরিন হয় এবং ডার্ক স্টুল পাস করে। হেপাটিকে এসব কিছুই হচ্ছে আপনার ভেরিয়েবল হইতে পারে, এখানে অবস্ট্রাকটিভও হইতে পারে, এখানে হেপাটোসাইটের সমস্যার কারণে হইতে পারে। এবার আসেন যদি আমরা শুধু সোললি অবস্ট্রাকটিভের দিকে দেখি, অবস্ট্রাকটিভে কি কি চেঞ্জ হয়, তাহলে অবস্ট্রাকটিভে আমরা দেখব অবস্ট্রাকটিভের সমস্যাটা হচ্ছে বাইল ফ্লোটাই বন্ধ হয়ে যায়। যেটাই মানে যে যত বিলিরুবিনে আসুক, যত কনজুগেশনই হোক, আলটিমেটলি এখানে অবস্ট্রাকশন হয়ে যায়। তাহলে যে বাইলটা প্রডিউস হয়েছিল সেটা আলটিমেটলি কমন বাইল ডাক্ট হয়ে আলটিমেটলি জিআইটিতে যেতে পারতেছে না, দেখে ব্যাক ফ্লো হয় এবং এই যে চ্যানেল থেকে কনজুগেটেড বিলিরুবিন যেগুলো লিভার ক্রস করে আসছিল কিন্তু সামনের দিকে আর যেতে পারতেছে না, সেগুলো আলটিমেটলি ব্লাডে চলে আসে এবং ব্লাডে যখন সেটা আসে, যখন কিডনি দিয়ে পাস করে, সেখানে সে ফিল্ট্রেশন হয় এবং ফিল্ট্রেশন হয়ে সেটা ইউরিনের সাথে পাস করে। তাহলে এখানে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে যেহেতু এই পথটা বন্ধ, এই বিলিরুবিনটা যেহেতু ইয়েতে যেতে পারতেছে না, কনজুগেটেড বিলিরুবিনটা যেহেতু জিআইটিতে যেতে পারতেছে না, তাহলে জিআইটিতে বাইলের যেসব ফাংশন সেগুলো সব বন্ধ হয়ে যাবে। নর্মালি যেটা হইতো সেগুলো কিছুই হবে না। তাহলে বাইলের কাজ ছিল কি ফ্যাট অ্যাবজর্পশন, বাইলের কাজ ছিল ফ্যাট ইমালসিফিকেশন, ফ্যাটের ডাইজেশন অ্যাবজর্পশনে হেল্প করার কথা ছিল, তাহলে ফ্যাট ডাইজেশন অ্যাবজর্পশন হ্যাম্পার হবে। ফ্যাট ডাইজেশন অ্যাবজর্পশন হ্যাম্পার হওয়া মানে হচ্ছে ফ্যাট সলিউবল যেসব ভিটামিন সেগুলোর অ্যাবজর্পশনও হ্যাম্পার হবে, ভিটামিন এ ডি ই কে এগুলোর অ্যাবজর্পশনও হ্যাম্পার হবে। তাহলে এই ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য যেসব ফিচারগুলো পাওয়া যায় সেগুলোও পাওয়া যেতে পারে। ভিটামিন এ ডেফিসিয়েন্সি ফিচার আমরা সামনে দেখব। স্পেসিফিক্যালি এখানে যে সমস্যাটা হয় ভিটামিন ডি এবং ভিটামিন কে ডেফিসিয়েন্সির কারণে, দেখেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে তার ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যাবে, অস্টিওমালেশিয়া এগুলো ডেভেলপ করবে, বোনের বিভিন্ন প্যাথোলজি ডেভেলপ করবে। আর স্পেসিফিক্যালি ভিটামিন কে ডেফিসিয়েন্সির কারণে ভিটামিন কে ডিপেন্ডেন্ট যেসব ক্লটিং ফ্যাক্টর, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর আমরা জানি ফ্যাক্টর 2, 7, 9, 10, এই ক্লটিং ফ্যাক্টরগুলোর কার্বক্সিলেশন আর হবে না, বা এই অন্য শব্দে আমরা সহজভাবে যদি বলি ভিটামিন কে ডিপেন্ডেন্ট যেসব ক্লটিং ফ্যাক্টর তাদের কাজ কমে যাবে। তাহলে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর যদি না আসে তাহলে আমাদের স্পেসিফিক একটা ব্লিডিং টাইম দিয়ে সেটা আমরা দেখতে পারি, সেটা হচ্ছে প্রোথ্রম্বিন টাইম। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টের প্রোথ্রম্বিন টাইম বেড়ে যাবে। ফ্যাক্টর 2 নাম কিন্তু প্রোথ্রম্বিন। তাহলে ফ্যাক্টর 2তে যেহেতু সমস্যা, 2, 7, 9, 10 এর সমস্যা, তাহলে এখানে প্রোথ্রম্বিন টাইমটা রেস হবে।
এই ব্যাপারটা আমরা হেমাটোলজিতে বা ব্লাডে আরেকটু এলাবোরেট ডিসকাশন করব, কেন প্রোথ্রম্বিন টাইমে এটাতে বাড়ে সেটা আমরা ডিসকাস করব। তাহলে এই কয়েকটা জিনিস আমরা পেলাম। এখন জিআইটিতে যেহেতু কোনো বাইল যাচ্ছে না, তাহলে ফ্যাট অ্যাবজর্পশন হচ্ছে না, স্টুলের ফ্যাট কন্টেন্ট বেড়ে যায়, স্টুলটা স্বাভাবিকভাবে একটু পেল হয়ে যায়। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু কমন বাইল ডাক্টে কোথাও অবস্ট্রাকশন আছে বা বাইল ফ্লোতে কোথাও অবস্ট্রাকশন আছে, তাহলে বাইল যেহেতু জিআইটিতে যাচ্ছে না, তাহলে এই যে ইউরোবিলিনোজেন স্টার্কোবিলিনোজেন ফর্ম হওয়ার কথা ছিল সেগুলোও ফর্ম হচ্ছে না। সেটার ফলেও ইউরিন পেল হয়ে যাওয়ার কথা এবং স্টুলও পেল হয়ে যাওয়ার কথা। এখানে স্টুল পেল থাকে ঠিকই, কিন্তু ইউরিনটা আর পেল থাকে না। ইউরিন কেন পেল থাকে না? ওই যে আমরা বললাম কনজুগেটেড বিলিরুবিন ওয়াটার সলিবল। কনজুগেটেড বিলিরুবিন ওয়াটার সলিবল হওয়ার ফলে সে ব্লাডে যখন আসছে, সে ব্লাড থেকে বিভিন্ন টিস্যুতে ডিপোজিট হয় এবং ব্লাড থেকে রেনাল ক্লিয়ারেন্সের মাধ্যমে কিডনিতে গিয়ে সে ইউরিনের চলে আসে। এই কনজুগেটেড বিলিরুবিন যেহেতু বিভিন্ন টিস্যুতে যায়, তখন সেটা সাবকিউটেনিয়াস টিস্যুতে যখন ডিপোজিট করে, তখন হাই মাইল্ড অফ জন্ডিস আমরা দেখতে পারি। আমরা আনকনজুগেটেড বিলিরুবিনের যেটা পোস্ট হেপাটিক জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিসে অনেক হাই লেভেল অফ জন্ডিস দেখতে পারি। এবং এই টিস্যু ডিপোজিশনের কারণে বা সাবকিউটেনিয়াস টিস্যু ডিপোজিশনের কারণে প্রুরাইটাস, এই পেশেন্টের সিভিয়ার প্রুরাইটাস থাকে। আর এটা ওয়াটার সলিবল হওয়ার কারণে, কিডনিতে যাওয়ার কারণে, কিডনিতে ফিল্ট্রেশন হওয়ার কারণে সেটাও ইউরিনে চলে আসে। এবং এই বিলিরুবিনটা ইউরিনে কজ করার জন্য এটার ইউরিনটাও ডার্ক কালার ইউরিন হয়। তাহলে দেখেন দুই পাশের স্টুল আর ইউরিনকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া, যেটা প্রি হেপাটিক যে সমস্যা, সেখানে কিন্তু আনকনজুগেটেডও বেশি, কনজুগেটেডও বেশি। সেজন্য তাদের স্টুল এবং ইউরিন দুটাই ডার্ক ছিল। আর পোস্ট হ্যাপাটিক যেসব জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস, সেটাতে হচ্ছে আসলে বাইল ফ্লোতে সমস্যা, সেজন্য সবগুলো পেল হওয়ার কথা। তবে কনজুগেটেড বিলিরুবিনটা যেহেতু ওয়াটার সলিবল, সেটা ইউরিনে গিয়ে সেটাকে ডার্ক করে ফেলে। তাহলে এই দুই পাশেই কিন্তু ইউরিনটা ডার্ক হয়, আর স্টুলটা প্রি হ্যাপাটিকে ডার্ক হয়, পোস্ট হ্যাপাটিকে পেল হয়। এই পেল হওয়ার পিছনেও দুইটা কারণ আছে। একটা হচ্ছে এটাতে স্টার্কোবিলিনোজেন আসে নাই, আর একটা হচ্ছে এটাতে ফ্যাট কন্টেন্ট বেশি। তাহলে এই দুইটা কথা আপনারা মনে রাখবেন। এবং এখানে যে চেঞ্জগুলোর কথা আমি বলেছি, সেগুলো সব আর্লি চেঞ্জ। এখন ভিটামিন ডেফিসিয়েন্সি হয়ে গিয়ে যেসব চেঞ্জ হবে, ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে যেসব চেঞ্জ হবে, ম্যাল অ্যাবজর্পশনের কারণে যেসব চেঞ্জ হবে, সেগুলো হচ্ছে লেট চেঞ্জ। মানে এটা নিয়েও প্রশ্ন আমাদের এখানে আছে, সেটা আমরা ডিসকাস করব। দেখেন এই জিনিসগুলোকে আমরা জাস্ট এখানে ট্যাবুলেট করে দিলাম, তাহলে এখানে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। ফাইনালি আমরা নিউট্রিশন থেকে দুই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব। নিউট্রিশন থেকে যদি ভিটামিন থেকে মেইন ইম্পর্টেন্ট কোনো ভিটামিন থাকে, সেটা হচ্ছে ভিটামিন এ, এখান থেকে কোশ্চেন আসে। ভিটামিন B12 ডেফিসিয়েন্সির ফিচার আসে, আর মিনারেলস থেকে জিঙ্কের কিছু ফিচার আসে। তাহলে আমরা জাস্ট একটু একসাথে ডিসকাস করব। তাহলে দেখেন ভিটামিন এ হচ্ছে ইজ রিলেটেড টু ভিশন অ্যান্ড গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন অফ এপিথেলিয়াল টিস্যু। ইমিউন রেগুলেশনও ভিটামিন এর রোল রয়েছে। তাহলে ডেফিসিয়েন্সি ফিচারটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, যেটা দেখতে হবে। তাহলে ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে কিছু অপথালমিক চেঞ্জ হয়, যেমন জেরোফথালমিয়া, কনজাংটিভাল জেরোসিস, বিটোট স্পট, কর্নিয়াল জেরোসিস, এগুলো হয়ে থাকে। যেগুলো পরীক্ষার স্ট্যাম্প আসে হচ্ছে এটা ফলিকুলার হাইপারকেরাটোসিস করে, স্কিন চেঞ্জ করে, ড্রাই স্কেলি হয়ে যায়, ফলিকুলার হাইপারকেরাটোসিস মনে রাখবেন, গ্রোথ ফেলিওর করে, ম্যাটাপ্লেশিয়া করে বিভিন্ন এপিথেলিয়ামে, রেসপিরেটরি ট্র্যাক্টে, ইন্টেস্টিনাল ট্র্যাক্টে, জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে ম্যাটাপ্লেশিয়া করে, বিকজ এপিথেলিয়াল ডিফারেন্সিয়েশনের জন্য ভিটামিন এ ইজ এসেনশিয়াল। আর মিনারেলসের মধ্যে ডেফিসিয়েন্সি সিমটমগুলো আমরা একসাথে দিয়ে দিয়েছি, এগুলো একটু দেখবেন। তার মধ্যে জিঙ্কে দেখেন হাইপোগোনাডিজম হয়, গ্রোথ ফেলিওর হয়, ইম্পেয়ার্ড উন্ড হিলিং হয়, ইমিউন সাপ্রেশন হয়। তাহলে নিউট্রিশন, ভিটামিন, মিনারেলস থেকে এই কয়েকটা কথা আপনাদের জন্য বেশি এসেনশিয়াল। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট টপিকস আমাদের কোয়েশ্চেনে থাকবে, সেটা যখন আমরা সলভ ক্লাসে ডিসকাস করব। এই মিনারেলসগুলো ছাড়া আর কোনো মিনারেলস বা ভিটামিন লাগলে সেটা আমরা সেটার সাথে ডিসকাস করব। তাহলে দেখেন আমরা আমাদের ক্লাসের শেষে চলে আসছি টপ 10 ডিসকাশনের। টপ 10-এ আমরা শুধু 10টা টপিক ডিসকাস করেছি, অ্যাজ ইউজুয়াল আপনারা সবাই জানেন। এছাড়াও এগুলো হচ্ছে আমাদের সাজেশন ফ্রম জিআইটি that you should cover in your preparation for your residency, এবং এইসব টপিকস থেকেই কোশ্চেন ইনশাল্লাহ আমরা কোশ্চেনে দিব। এবং যখন আমরা সলভ ক্লাসে ডিসকাস করব, তখন
এই টপিকসগুলো ডিসকাস হয়ে যাবে। তাহলে যেটা আমি গত ক্লাসেও কথাটা বলেছিলাম যে প্রি এক্সাম টপ 10 টপিক ডিসকাশন, দ্য এক্সাম অ্যান্ড দেন দ্য সলভ ক্লাস উইল কমপ্লিট ইউর প্রিপারেশন। এবং আমরা যেটা বলি যে একটা লেকচার ক্লাস করার চেয়ে আপনি এই দুইটা প্রোগ্রাম একসাথে যখন দেখবেন আপনি কোনো কিছুই কম পাচ্ছেন না। তো আশা করি আপনারা এভাবে চালিয়ে যাবেন এবং আমাদের সাথে এই 24টা ক্লাস যখন এভাবেই শেষ করবেন আপনার টোটাল প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি অন্য কোনো ফিজিওলজি ক্লাসে আপনাদের সাথে দেখা হবে।